অলরাইট, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আরও একটি এপিসোড নিয়ে, বিশেষ করে নৈতিকতা স্পার্টলি নিউজে। তোমরা শুনছো রংধনু রেডিওকে, যা প্রচারিত হচ্ছে শুধুমাত্র রংধনু সাজের সৌজন্যে। এখন চলছে নৈতিকতার টুকরো খবর। সব বন্ধুরা, তোমরা যারা অলরেডি আমাদেরকে শুনেছো বা আমাদেরকে আজকে প্রথম শুনছো, সবাইকে জানাচ্ছি অনেক অনেক বেশি শুভেচ্ছা, ভালোবাসা রইল। বিশেষ করে তোমাদের এই বন্ধুটি কাজ করছে তোমাদের এই লেখা কিছু স্ট্যাটাস নিয়ে, কিছু পোস্ট নিয়ে, এবং আমাদের যে গ্রুপটি রয়েছে রংধনু রেডিও গ্রুপটি, সেটি কিন্তু অবশ্যই একটি প্রোগ্রাম নির্ভর গ্রুপ। সো সবাই কেমন আছো আমি জানি না, বাট আশা করি ভালোই আছো এবং তোমরা শুনছো আমাকে নৈতিকতা বর্জিতকে শুধুমাত্র রংধনু রেডিও ফেসবুক পেজে। বরাবরের মতো আমার এই প্রোগ্রামটি নিয়ে আমি যে কাজ করছি আমাদের এই পেজে কিন্তু শুধুমাত্র আমার এই প্রোগ্রামটি নয়, আরও কিন্তু বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। এবং তোমরা যদি আমাকে শুনে থাকো, আমাদের প্রোগ্রামটি শুনে থাকো, বিশেষ করে পেজটি ভিজিট করে থাকো, আমাদের গ্রুপে সংযুক্ত থাকো, তাহলে কিন্তু অলরেডি জেনে গিয়েছো যে আমরা কি প্রোগ্রাম নিয়ে কাজ করছি। আমাদের কিন্তু 24 আওয়ার্স, সারাদিন ব্যাপী, সারা রাত ব্যাপী আমরা কিন্তু বেশ কিছু প্রোগ্রাম নিয়ে কাজ করছি এবং বিভিন্ন বিষয় ভিত্তিক প্রোগ্রাম কিন্তু আমাদের চলছেই। সো সকালে চলছে হ্যালো মর্নিং, আমাদের মর্নিং শো, তারপরে চলছে সারাদিন ব্যাপী বিভিন্ন আওয়ারে নৈতিকতা স্পার্টলি নিউজ। এছাড়া রয়েছে আমাদের আড্ডার একটি প্রোগ্রাম যার নাম হচ্ছে গেটলক আড্ডায়। এছাড়া রয়েছে আমাদের গানের প্রোগ্রাম অর্থাৎ মিউজিক্যাল শো সবার হৃদয়ে সানাম এবং 1 আওয়ার 1 সং। সো এছাড়া রয়েছে আমাদের আরও কিছু প্রোগ্রাম, যার মধ্যে রয়েছে ভালোবাসার প্রোগ্রাম যার নাম হচ্ছে নীলের ভালোবাসার গল্প এবং লাভ মোমেন্টস। তো এছাড়া রয়েছে আরেকটি বার্থডে উইশিং প্রোগ্রাম যার নাম বার্থডে বানি। সেখানে কিন্তু আমরা উইশ করছি তোমার সেই বন্ধুকে যার কিনা বার্থডে রয়েছে, এবং তুমি যখন আমাদের গ্রুপে তোমার সেই বন্ধুটির উইশটি করছো, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাকে আমাদের গ্রুপ থেকে তোমার পক্ষ হয়ে তাকে কিন্তু বার্থডে উইশটি করে দিচ্ছি। এছাড়া কিন্তু আমাদের রাতে 12টায় হরর সেগমেন্ট থাকছেই যার নাম স্মোকি ক্রিয়েচার্স। তোমাদের মধ্যে যদি কেউ চাও আমাদের এই গ্রুপে, আমাদের পেজে প্রোগ্রাম করতে কিংবা কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে, তোমরা কিন্তু অবশ্যই তা করতে পারো। আমাদের সঙ্গে সবসময়ই সদা কানেক্টেড থাকতে পারো, যাতে করে কিনা আমরা তোমাকে নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারি কিংবা তুমি আমার কোনো প্রোগ্রামে গেস্ট হয়ে আসতে পারো। এবং যেহেতু আমরা বিভিন্ন স্টোরি নিয়ে কাজ করছি, জীবনের গল্প নিয়ে কাজ করছি, ভালোবাসার গল্প নিয়ে কাজ করছি এবং হরর সেগমেন্ট নিয়ে কাজ করছি, অর্থাৎ হরর সেগমেন্টে কিন্তু আমাদের অনেক বেশি হরর এক্সপিরিয়েন্স প্রয়োজন। সো তুমি কিন্তু হয়ে যেতে পারো আমাদের কোনো একটি এপিসোডের গেস্ট। সো বলবো সবাই ভালো থাকবে, আমাদের সঙ্গেই থাকবে, এবং বিশেষ করে আমাদের গ্রুপকে, আমাদের পেজকে কিন্তু বিশেষ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, যাতে করে আমরা পৌঁছে যেতে পারি একটু বড় একটু আকারে এবং একটু অনন্য উচ্চতায়। এবং তোমাদের কিন্তু এই জন্য আমাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সো পাশাপাশি আমি বলবো তোমরা আসলে কোন গ্রুপে রয়েছো, তোমরা কী নিয়ে কাজ করছো। আমরা কিন্তু ওপেন মাইন্ডেড একটি গ্রুপ, আমাদের কিন্তু কোনো ধরনের বাধা ধরা নিয়ম নেই, আমরা একটি খোলা জানালা। সো আমাদেরকে তুমি ইনভাইট করতে পারো তোমার গ্রুপে। কি করতে পারি আমরা তোমার জন্য এবং তোমরা আমাদের জন্য কি করতে পারো, আমরা কিন্তু দুয়ে মিলেমিশে একাকার হয়ে যেতে পারি। সো সবাই ভালো থাকবে। আমি যাচ্ছি আমার প্রোগ্রামে যার নাম নৈতিকতা স্পার্টলি নিউজ। অলরেডি আমাদেরকে জয়েন করেছেন সোনার তরি, তিনি লিখেছেন নাইস সোনার তরি, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আওয়ার পেজ, আওয়ার FB পেজ রংধনু রেডিও। আপনি থাকবেন আমাদের সাথে বন্ধু, জানাচ্ছি অনেক অনেক বেশি ভালোবাসা। যেহেতু আজকে আমাদেরকে প্রথমবারের মতো সোনার তরি জয়েন করেছেন, আমাদেরকে শুনছেন হয়তো বা লাইভে, এছাড়া হয়তো বা রেকর্ডেড ভার্সন শুনে থাকছেন আমাদেরকে নানা সময়ে। সো সোনার তরিকে আমি বলতে চাই, সোনার তরি আমরা কিন্তু এখন যে প্রোগ্রামটায় আছি তার কিন্তু বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রত্যেকের ফেসবুকে স্ট্যাটাস। বিশেষ করে যারা কিনা আমাদের গ্রুপে ফেসবুকে স্ট্যাটাস লিখছো, তাদেরকে আমি কিন্তু পড়ে শোনাচ্ছি সেই স্ট্যাটাস, এবং সেই স্ট্যাটাসের পেছনে কি রয়েছে তার বিশ্লেষণ, বিচার এবং ডিটেলস থাকছে আমি ব্যাখ্যা করতে। তোমার এই বন্ধুটি নৈতিকতা বর্জিত, এবং আমি থাকছি প্রতিটা দিনই রংধনু রেডিওতে, এবং যা তুমি শুনতে পাচ্ছ শুধুমাত্র রংধনু সাজের সৌজন্যে। সো আমাদের যখন জয়েন করেই ফেলেছো, সো আগামী 1 ঘন্টার জন্য অথবা যতক্ষণ আমি আছি 2 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, যাই হোক না কেন, আমার সঙ্গে তুমি সংযুক্ত থাকো এবং বিশেষ করে আমাদের এই প্রোগ্রামে শুনতে থাকো। পাশাপাশি আমাদের যে সমস্ত প্রোগ্রাম রয়েছে, বিশেষ করে রিয়েলিটি প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তুমি কিন্তু আমাদেরকে স্টোরি পাঠাতে পারো ভালোবাসার প্রোগ্রামে, অথবা যদি কোনো থেকে থাকে হরর এক্সপেরিয়েন্স, তুমি কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারো আমাদের হরর সেগমেন্টের যে নাম হচ্ছে স্মোকি ক্রিয়েচার্স। পাশাপাশি আমাদের কিন্তু বার্থডে উইশিং প্রোগ্রাম রয়েছে, সেখানে তুমি কিন্তু উইশ করতে পারো তোমার সেই বন্ধুকে যার কিনা প্রতিদিন তোমার টাইম লাইনে, তোমার নোটিফিকেশনে প্রতিদিন কিছু না কিছু বার্থডে কিন্তু যাচ্ছে। সো সেখানে তুমি কিন্তু তোমার সেই বন্ধুকে উইশ করতে পারো বার্থডে উইশ অবশ্যই, এবং আমরা কিন্তু তোমার পক্ষ হয়ে তাকে কিন্তু আমাদের প্রোগ্রামে রাত 11:45 বার্থডে বাণীতে
উইশ করে দিব। সো অনেক ভালো থাকবে সোনার তরি। সো আমি যাচ্ছি আজকে আমাদের গ্রুপে পোস্ট করা আমাদের প্রথম একটি স্ট্যাটাসে। সেখানে কি লেখা রয়েছে, আমাদেরকে স্ট্যাটাস লিখেছেন তাজমিন নুসরাত আপু। তিনি লিখেছেন, সুপ্রভাত, হয়তোবা দিনের শুরুতে পড়েছিলেন, আমি দেখিনি। সুপ্রভাত। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকে অনেক বেশি শেখায়। সত্য কথা বন্ধু, আসলে শিক্ষা হচ্ছে একটি পুস্তক এবং আমরা কিন্তু এই শিক্ষার একটি লিমিট থাকে, স্টেজ থাকে। আমরা কিন্তু ধারাবাহিকভাবে দিনে দিনে আস্তে আস্তে আমরা শিক্ষা গ্রহণ করি এবং বেড়ে উঠি, এবং সেই শিক্ষাগুলো অনেক সময় হয় কি আমরা কিন্তু পুরোপুরি উপলব্ধি করতে পারি না। কিন্তু এই শিক্ষার চাইতে তোমার সেই শিক্ষাটি সবচেয়ে বেশি কাজে আসে যখন তুমি কোনো জিনিস বাস্তবতার মাধ্যমে ফেস করে শিখো। অর্থাৎ তুমি যখন এই জিনিসটি তোমার নিজের প্রাত্যহিক জীবনে ফেস করবে, সেটা কিন্তু অনেক বেশি কার্যকর। অর্থাৎ তুমি যে জিনিসটি বই পড়ে হয়তো বা তুমি ভিজুয়ালি চিন্তা করতে পারছো, বা তুমি হয়তো ভেবে নিতে পারছো, তুমি যতটুকুই বা নিতে পারছো শিক্ষা হিসেবে, সেটা কিন্তু বহু গুণে কাজ করবে তুমি যদি সেটা মুখোমুখি ফেস করো। সো বাস্তবতা অনেক বেশি কঠিন। শিক্ষা হচ্ছে একটি স্টেজ, তোমাকে কিন্তু শেখাতে বাধ্য করছে। কিন্তু যদি তুমি বাস্তবতা ফেস করো, তুমি কিন্তু শিখে যাবে হারে এবং অত্যন্ত বেশি কার্যকর হবে এই শিক্ষাটি তোমার জীবনে। কিন্তু তুমি কখনোই তোমার শিক্ষা জীবন থেকে যা শিখছো, বাস্তবতায় যা শিখছো, তুমি কিন্তু কোনোটাই বিশেষ করে তোমার জীবনে ভোলার নয়। বাট শিক্ষা যেটা হয়েছে অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই, যেটা বাস্তবতায় থাকলে একটু যদি তুমি ফিজিক্যালি তুমি যদি হোঁচট খাও, সেটা কিন্তু কখনোই ভোলার নয়। সো তুমি কিন্তু যা শিখছো সেটা অবশ্যই শিক্ষা, তবে তোমার জীবনে সেই শিক্ষাটি অত্যন্ত কার্যকর, যা কিনা তুমি বাস্তবতায় শিখবে। অর্থাৎ তুমি যখন শূন্য পকেটে শিখবে, শূন্য পকেটে তুমি হাঁটবে, ঘুরবে, তুমি কিন্তু বুঝবে তোমার আসলে কি হচ্ছে তোমার জীবনে, যেটা তুমি হয়তো বা পুস্তক পড়ে কখনোই অর্জন করতে পারবে না। তুমি যখন দেখবে তোমার মাথার উপরে ছাতা নেই, তোমার মাথার উপরে কোনো ছাউনি নেই, সেই শিক্ষাটি তোমাকে কিন্তু বই দিতে পারবে না। সো সেই শিক্ষাটি তোমার জীবন হয়ে থাকবে বাস্তব একটি শিক্ষা এবং অত্যন্ত রোমহর্ষক একটি শিক্ষা। সো এই ধরনের শিক্ষাগুলো কিন্তু আমাদের জীবন অত্যন্ত দরকার। আমরা অনেকেই রয়েছি বিভিন্ন পরিবার থেকে, হয়তো বা আমাদের সবার জীবনের স্টোরি এক নয়। অনেকে কিন্তু আমরা অত্যন্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা কিন্তু স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছি। অনেকেই রয়েছি অনেক প্রতিকূল পরিবেশে আমরা বেড়ে উঠেছি। সো সেই যারা রয়েছে, যারা প্রতিকূল পরিবেশের মধ্যে, তারা হয়তো বা জীবনটা আসলে কি, বাস্তবতা আসলে কি, সেটা কিন্তু তারা উপলব্ধি করতে পারছে হারে। সো সেই একটি শিক্ষা কিন্তু অবশ্যই দরকার। তুমি যতটাই বই পুস্তক পড়ে শিখো না কেন, জানো না কেন, তোমাকে কিন্তু অবশ্যই বাস্তবতা ফেস করতে হবে, এবং সেই বাস্তবতা তোমাকে কিন্তু যতটা শিখাবে, বই পুস্তক তোমাকে শিখাবে হয়তো বা তার অর্ধেক কিংবা তারও কম। সো আমি একেবারেই একমত আমাদের তাজমিন নুসরাত আপুর সাথে, যিনি কিনা পোস্ট করেছেন সকালবেলা, আমি দেখিনি হয়তো নেটওয়ার্কের জন্য। সেখানে তিনি লিখেছিলেন, সুপ্রভাত। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার চেয়ে বেশি শিক্ষা দেয়। সো অনেক ধন্যবাদ তাজমিন নুসরাত আপুকে, এবং তিনি এই কোটেশনটি নিয়েছেন স্বয়ং মাদার তেরেসা থেকে, এবং তিনি অত্যন্ত সুন্দর একটি কোটেশন করে গিয়েছেন আমাদের জন্য, এবং আমরা কিন্তু অবশ্যই এটা মানতে হবে। বা যদি তোমরা না মেনে থাকো, কি আছে তোমাদের সাথে, তোমাদের মনে কি চলছে, তোমাদের এর বিকল্প আর কি চিন্তা থাকতে পারে, বা তোমরা আমার সাথে একমত হও কি না, একমত আছো কি না, আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারো। সো আমি থাকবো তোমার সেই স্ট্যাটাসের ব্যাখ্যায়, তোমার সেই বিশদ বিশ্লেষণে এবং ইন ডিটেলসে। তোমার এই বন্ধুটি কিন্তু অবশ্যই তোমার সেই স্ট্যাটাসটিও পড়ে ফেলবে, যা কিনা তুমি করতে যাচ্ছ আমাদের গ্রুপে পরবর্তীতে। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন সোনার তরি, আনোয়ার হোসেন, সুমাইয়া আক্তার, মাশরুফা। কেমন আছো মাশরুফা? ভালো আছো নিশ্চয়ই, তুমি লিখেছো। জিজু কেমন আছি না? আচ্ছা ঠিক আছে, ভালো আছি, তোমার জিজু ভালো আছে। সো তুমি ভালো থাকবে সুমাইয়া আক্তার, মাশরুফা। চলে যাচ্ছি পরের একটি স্ট্যাটাসে। আমি বলবো সুমাইয়াকে, তুমি কি আজকে কোনো স্ট্যাটাস করেছো কি না? যদি করে থাকো অবশ্যই আমি পড়ে ফেলবো কিন্তু আজকের মতো আমার এই প্রোগ্রামে, এবং বরাবরের মতো আমি কিন্তু বলছি স্ট্যাটাস করতে থাকো, লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো। ঘরেই তো আছো, হয়তো বা ফ্রি সময় কাটাচ্ছ, হয়তো বা অত্যন্ত জার্নিতে যাচ্ছ, তুমি হয়তো ব্যস্ততম সময় কাটাচ্ছ, বাট তোমার এই প্রোগ্রামটি শুনতে কিন্তু কোনো বাধা নেই। চলন্ত পথে হয়তো অনেক সময় এরকমটা ঘটে থাকে যে আমরা স্ট্যাটাস পড়তে পারছি না, কমেন্ট করতে পারছি না, হয়তো বা চোখের ভুলে জাস্ট লাইক করে যাচ্ছি, কিন্তু কি বোঝাচ্ছি স্ট্যাটাস থেকে, কি শিক্ষা আমাদের রয়েছে স্ট্যাটাসে, সেটি কিন্তু আমাদের কখনোই ভাবা হয় না। সো সেই ভাবানোর জন্য, সেই বিশ্লেষণের জন্য, সেই ডিটেলসের জন্য, ব্যাখ্যার জন্য রয়েছে তোমার এই বন্ধুটি, আর চলছে নৈতিকতা স্পার্কলি নিউজ। সো পরবর্তী যে স্ট্যাটাসটি রয়েছে আমাদের গ্রুপে, তার নাম হচ্ছে আমাদের বন্ধু লিখেছেন নীরব খান রানা, এবং তিনি লিখেছেন একটি ছবিও দিয়েছেন, বিয়ে করতে যাওয়ার আগে পকেট ভরে টাকা নিয়ে যেতে হবে, এবং অনেকগুলো হাসির ইমোজি দিয়েছেন। হ্যাঁ অবশ্যই বিয়ে করতে যাওয়ার আগে অনেকগুলো টাকা ভরে নিয়ে যেতে হবে। একটি ছবি দিয়েছেন যেখানে বরকে কনে পক্ষ জাস্ট গেটে ঢোকার আগে যে অবস্থাটা হয়, সবাই ঘিরে রেখেছেন এবং কোনোভাবে ফিতা কাটতে দিচ্ছেন না টাকা ছাড়া। এটা হয়ে থাকে, এটা আমাদের একটি সামাজিক রীতি।
বৈবাহিক জীবনের শুরুতে এই বিয়ের প্রোগ্রামে এই ধরনের ঘটনা ঘটেই থাকে, যেটা কিনা এই ধরনের গেটগুলো কিন্তু টাকা ছাড়া কখনোই উতরানো সম্ভব নয়। সেখানে সবাই লিখেছেন প্ল্যাকার্ড হাতে, বুক চিনচিন করছে হাই, মন খালি টাকা চায়, নো টিয়া নো পিয়া। অত্যন্ত কঠিন একটি পরিবেশ, আনন্দ ঘন একটি পরিবেশ। সো এখানে কিন্তু অবশ্যই বন্ধু তোমাকে তুমি যে যাচ্ছ আর কি বিয়ে করতে, তাকেই বলছি অবশ্যই কিন্তু এই পথে তোমাকে পেরোতে হবে অবশ্যই টাকা দিয়ে। আর যদি তুমি পারো টাকা ছাড়া অন্য কিছু দিয়ে এই পরিবেশটি জয় করে আসতে, সো তুমি কিন্তু অত্যন্ত একজন চালাক ব্যক্তি। সো আমি বলবো তারপরও যে কোনো বিপদ সংকুল মুহূর্তে যে কোনো বিষয় কিন্তু তুমি হুটহাট করে কাটিয়ে আসতে পারছো টাকা দিয়ে। বিশেষ করে এই একটি মুহূর্তে কিন্তু অত্যন্ত আনন্দ ঘন পরিবেশ, সেখানে তোমাকে কিন্তু অবশ্যই টাকা দিয়েই বের হয়ে আসতে হবে এবং অনেক মজা হয়, মাস্তি হয় এই সময়টাতে। সো অনেক ভালো থাকবে যে পোস্টটি করেছেন আমাদের নীরব খান রানা। সো অনেক বেশি ওয়েলকাম। আমি বলবো তাকে একটু আমাদের কমেন্টে ট্যাগ করা হোক নীরব খান রানাকে, যাতে করে সে আমরা যে তার স্ট্যাটাসটি পড়ছি এবং তাকে আমরা যে জানিয়েছি তার স্ট্যাটাসটি পড়ে যাতে সে বুঝতে পারে। সো আমি অন্য একটি স্ট্যাটাসে যাওয়ার আগে আবারও বলে নিচ্ছি, বিয়ে করতে যাওয়ার আগে পকেট ভরে টাকা নিয়ে যেতে হবে। এটা হয়তো বা নীরব খান রানার জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা, কিংবা হয়তো বা সে দেখেছে শিখেছে, সে হয়তো বা এই বিষয়টিতে একেবারেই পাকাপোক্ত, হয়তো বা সে সব কিছু ওই যে আমরা বললাম বাস্তব যে অভিজ্ঞতাটা তার হয়তো বা হয়ে গিয়েছে এই বিষয়ে। সো সেখান থেকেই সে কিন্তু আমাদেরকে জানিয়ে দিল। এবং যারা আমরা এখনও বিয়ে করিনি বা যে কোনো বিয়েতে আমরা যাচ্ছি বা বিয়ে করবো আগামীতে, বিশেষ করে সুমাইয়াকে বলছি আমরা কিন্তু অবশ্যই রেডি থাকতে পারি এই প্রিপারেশনের জন্য। এবং আমরা যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে যাই অবশ্যই আমাদের এক্সামটা কিন্তু ভালো হবে এবং হতে যাচ্ছে। সো অনেক ধন্যবাদ নীরব খান রানা তোমাকে। বুক চিনচিন করছে হাই, মন খালি টাকা চাই, নো টিয়া নো পিয়া। ওকে, একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে আমাদের গ্রুপে তাজবিন নুসরাতাপুর পক্ষ থেকে। তিনি লিখেছেন, যেহেতু বেশ কিছুদিন যাবত আমরা হরর সেগমেন্ট স্মোকি ক্রিয়েটার্স প্রোগ্রামটি করছি না, তাই ভাবলাম পুরনো সাতটি আবার সবাইকে যদি একটু দেওয়া যায়। সেই কারণেই আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি লিঙ্ক আমি শেয়ার করলাম এবং একটি সুসংবাদ রয়েছে যে আমরা অতি শীঘ্রই হরর সেগমেন্ট চালু করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, যারা তো আমাকে শুনছো, আমাদের কিন্তু সেম একটি নামে রংধনু রেডিও নামে কিন্তু একটি ইউটিউব চ্যানেল রয়েছে। তোমরা যারা আমাকে শুনেছো আমাকে বা আমাদের গ্রুপে তোমরা আগে থেকে আছো, চ্যানেলটি কিন্তু আমাদের নতুন। সো আমরা কিন্তু সেখানে আমাদের নানা প্রোগ্রামগুলো কিন্তু আপলোড করছি এবং সেখান থেকেই আমাদের তাজমিন নুসরাত একটি আমাদের পুরনো হরর সেগমেন্টের চ্যানেল থেকে একটা পুরনো হরর সেগমেন্টের এপিসোড হয়তো আপলোড করেছেন। তোমরা কিন্তু অবশ্যই দেখবে যারা দেখোনি, এবং যারা মিস করছিল এতদিন ধরে আমাদের হরর সেগমেন্ট চলছে না, হয়তো তোমরা আজকে এই পর্বটি দেখলে অনেক বেশি খুশি হবে। এবং পাশাপাশি কিন্তু বলবো আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটি রংধনু রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো আবারও শুরু হতে যাচ্ছে, তিনি বলেছেন উপস্থাপনাতে থাকছি আমি। সো আমি রেডি হয়ে যাচ্ছি উপস্থাপনার জন্য আরও একবার স্মোকি ক্রিয়েটার্সে। সো বিষয়টি ভালোই হয়েছে, তিনি কিন্তু আবার একবার যখন আমরা শুরু করতে যাচ্ছি হরর সেগমেন্ট, তার আগে কিন্তু নোটিস দিয়ে দিলেন। সো সবাই রেডি হয়ে যাও, রাত 12টায় আসছে, হয়তো কালকে, হয়তো এর দু একদিন পর, হয়তো বা আজকেই স্মোকি ক্রিয়েটার্স। সো সবাই গেট রেডি ফর লিসেনিং রংধনু রেডিও। পাশাপাশি আমি জানাচ্ছি আমাদের আপুকে অনেক ধন্যবাদ, তিনি একটি মূল্যবান পোস্ট করেছেন এবং তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। সো অনেক ধন্যবাদ আপু আপনাকে। সো আমাদের সাথে থাকছেন, আশা করি লাইনে আছেন, আমাদেরকে শুনছেন। আমাদের এই পেজটিতে রংধনু রেডিওতে চলছে নৈতিকতা স্পার্কলি নিউজ, শুধুমাত্র রংধনু সাজের সৌজন্যে। ওকে, পরবর্তী বন্ধুটি জয়েন করেছেন, একই নাম দুটো আইডি, সঞ্জিত আক্তার। অনেকগুলো ভালোবাসা দিচ্ছেন, ইমোজি পাঠাচ্ছেন, হাই করছেন, হ্যালো করছেন, জিজু করছেন। ওকে, সো চলে যাচ্ছি পরের একটি পোস্টে। সঞ্জিতা, তুমি কি কোনো পোস্ট করেছো? পড়লে যদি করে থাকো আমি কিন্তু পড়ে ফেলবো। সো হোয়াট এভার ইট ইজ, চলে যাচ্ছি পরের একটি আমাদের নতুন অত্যন্ত ভালো বন্ধুর কাছে, এবং সে কিন্তু প্রতিনিয়ত আমাদের গ্রুপে পোস্ট করে যাচ্ছে। সো তার নাম হচ্ছে জাহান বিলকিস। তিনি লিখেছেন একটি অনেক বড় পোস্ট, আমি পড়তে যাচ্ছি সে পোস্টটি। আমার মনে হয় এই পোস্টটি পড়ার পরে তার বিশ্লেষণের প্রয়োজন নেই, কারণ অনেক বড় একটি পোস্ট এবং সেটা হচ্ছে আমাদের বিভিন্ন হাদিস থেকে নেওয়া একটি পোস্ট। সো আমি পড়ছি, তোমরা শুনো। দুটি ভয়ঙ্কর দিন আর দুটি ভয়ঙ্কর রাতের কথা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন। শুনে রাখো, আমি তোমাদের এমন ভয়ঙ্কর দুটি দিন ও দুটি রাতের কথা বলবো, এগুলোর মতো ভয়াবহ রাত ও দিনের কথা সৃষ্টিজীবের মধ্যে কেউ কখনো শোনেনি। প্রথম দিনটি হলো যেদিন তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে একজন সংবাদদাতা আসবে।
অর্থাৎ বুঝতেই পারছো কার কথা বলা হয়েছে। সেদিন হয়তো সে তোমার জন্য মহান প্রতিপালকের সন্তুষ্টির সুসংবাদ নিয়ে আসবে, নয়তো নিয়ে আসবে তার ক্রোধের দুঃসংবাদ। আমাদেরকে মানতেই হবে বন্ধু যে কথাটি বলেছে জাহান বিলকিস, প্রথম দিনটি হলো যেদিন তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে একজন সংবাদদাতা আসবে। সেদিন হয়তো সেই তোমার জন্য মহান প্রতিপালকের সন্তুষ্টির সুসংবাদ নিয়ে আসবে, নয়তো নিয়ে আসবে তার ক্রোধের দুঃসংবাদ। দ্বিতীয় দিনটি হলো যেদিন আমলনামা হাতে তোমাকে তোমার প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে। অত্যন্ত কঠিন একটি পরিস্থিতি। সেদিন হয়তো আমলনামা তোমার ডান হাতে থাকবে, নয়তো থাকবে তোমার বাম হাতে, যা আমি কখনোই চাই না বন্ধুরা। প্রথম রাত হলো এই চলে গেল, কিন্তু দিনটির খবর। প্রথম দিনটি কী ছিল? প্রথম দিনটি ছিল যেদিন তোমার কাছে সুসংবাদ নিয়ে আসবে প্রতিপালকের পক্ষ থেকে। হ্যাঁ, হয়তো সুসংবাদ হবে সেদিন তোমার জন্য, হয়তো বা দুঃসংবাদ হবে, বাট আমি চাই আমাদের সমস্ত বন্ধু, আমাদের সমস্ত ভাই এবং বোনেরা যাতে সুসংবাদটি পায়। দ্বিতীয় দিনটি হলো যখন তোমাকে ডান হাতে কিংবা বাম হাতে তোমাকে আমলনামাটি দেওয়া হবে। আমি কখনোই চাই না বাম হাতে আসুক, আমি চাই ডান হাতে সবার জন্য, প্রত্যেকটি মানুষের জন্য, এই কোটি 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 মানুষের জন্য, প্রত্যেকেই সমস্ত মুসলমান যাতে ডান হাতে আমলনামাটি পায়। এই চলে গেল দিনের বিষয়, এখন আসছে রাতে। সো পড়ছি জাহান বিলকিসের পোস্ট। আমি চলে যাচ্ছি সেই দুটি রাত, অত্যন্ত ভয়ঙ্কর দুটি রাতের কথা। এবং প্রথম রাতটি হলো যে রাতে প্রথম তোমাকে কবরে থাকতে হবে ইতিপূর্বে যেখানে তুমি কখনো রাত্রি যাপন করো না। তুমি চিন্তা করতে পারছো যেখানে তুমি নরম একটি বিছানায়, দামি একটি বিছানায় তুমি শো, একা শুতে তুমি কখনো কখনো ভয় পেয়ে যাও, এবং সেখানে তোমাকে থাকতে হবে প্রথমবারের মতো, প্রথম রাতের মতো একটি কবরে, চারিদিকে অন্ধকার, অত্যন্ত সংকীর্ণ একটি জায়গা যেখানে তোমার দম বন্ধ করা পরিস্থিতি। সো সেখানে তোমাকে থাকতে হবে এবং রাত্রি যাপন করতে হবে। সেই দিনটি হবে অত্যন্ত, অর্থাৎ সেই রাতটি হবে অত্যন্ত ভয়ঙ্কর, যে রাতে প্রথম তোমাকে কবরে শায়িত করা হবে ইতিপূর্বে যেখানে তুমি কখনোই রাত্রি যাপন করো নি। আমি বলতে চাই যারা আমাকে শুনছো, ট্যাগ করে নাও আমাদের এই বন্ধুটিকে, বিলকিস জাহানকে। দ্বিতীয় রাতটি হলো যে রাতের পরে সকাল হবে কিয়ামতের ভয়াবহ দিন। অর্থাৎ হয়তো তুমি এমন একদিন আসবে, দিনটি শেষ করে তুমি যখন রাতে ঘুমোতে যাচ্ছ, ঘুমানোর পর তুমি যখন সকালে চোখ খুলবে এবং দেখবে যে কিয়ামত সংঘটিত হচ্ছে কিংবা হয়ে গেছে। মানতেই হবে, আমাদেরকে মানতেই হবে এই দিন এবং রাতগুলোর জন্য কিন্তু আমরা কখনোই কেউ রেডি থাকতে জানি না কখন হবে, আমরা রেডি থাকার তো কোনো প্রশ্নই নেই। সো আমাদেরকে কিন্তু অল টাইম প্রিপারেশন থাকতে হবে যে আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, ইন আ সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এই দুটি দিন এবং এই দুটি রাতের জন্য কিন্তু আমরা সরাসরি হয়ে যেতে পারি মুখোমুখি। সো আমাদেরকে কিন্তু অবশ্যই প্রিপারেশন রাখতে হবে এবং অত্যন্ত সুন্দরভাবে আমাদের জীবনযাপন করতে হবে, ভালো আমল করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আমাদের সদা সর্বদাই চিন্তা করতে হবে যে কী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সো অনেক ধন্যবাদ জাহান বিলকিস, তোমাকে তোমার পোস্ট করে ফেললাম এবং সেখানে ছিল দুটি রাতের কথা এবং দুটি দিনের কথা, যে দুটি দিন অত্যন্ত ভয়ঙ্কর এবং দুটি রাত অত্যন্ত ভয়ঙ্কর। সো আমি পড়ে ফেলেছি, আবারও বলছি, দুটি রাত হলো সেই দুটি রাত যে রাতে তোমাকে প্রথম রাতের মতো তোমাকে কবরে রাত্রি যাপন করতে হবে, এবং দ্বিতীয় রাতটি হচ্ছে যে রাতের পরে সকালটি হবে এবং সকালটি হবে কিয়ামতের মতো ভয়াবহ একটি দিন। সো এই সে কিন্তু রেফারেন্স দিয়েছে। সো আমি যাদেরকে বলবো, যারা আমাকে শুনছো, যারা আমাকে শুনো, যারা আমার প্রোগ্রামের সাথে যুক্ত আছো, আমার গ্রুপে আছো, তোমরা যখনই কোনো কোরআন এবং হাদিসের এই কোটেশনগুলো দিবে, ঠিক তেমনি আমাদের এই জাহান বিলকিসের মতো তোমরা কিন্তু অবশ্যই তার রেফারেন্স দিয়ে দিবে। বিশেষ করে যখনই কারো কোনো সন্দেহ হবে, কারো যখন এর বেশি আরও জানতে ইচ্ছা হবে, ডিটেলস জানতে ইচ্ছা হবে, সে কিন্তু তখন তোমার সেই রেফারেন্স অনুযায়ী সে কিন্তু ঘাটাঘাটি করে কিন্তু সব কিছু জানতে পারবে। সো আমরা উইদাউট এনি রেফারেন্সে কোনো ধরনের হাদিস কিন্তু পড়বো না এবং এটা পড়া উচিত নয়। অবশ্যই তুমি যখনই কোরআনের কোনো আয়াত দিবে, হাদিস দিবে, তার সাথে কিন্তু অবশ্যই তুমি কিন্তু নিচে দিয়ে দিবে তুমি কোথা থেকে পেয়েছো, কোন হাদিস, কত নাম্বার, এবং ইন ডিটেলসে আমরা কিন্তু চলে যাব। যারা যখন কারো সন্দেহ হবে বা এর বিস্তারিত জানার প্রয়োজন হবে, সে কিন্তু চলে যাবে সে হাদিস ধরে, সে কোটেশন, সে রেফারেন্স ধরে, সে হাদিসের ডিটেলসে। সো অনেক ধন্যবাদ জাহান বিলকিস তোমাকে, এবং আমি বলতে চাচ্ছি এভাবেই জাহান বিলকিসের মতো সবাই কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করবে এবং সেই পোস্টগুলো নিয়ে কিন্তু আমি চলে আসছি প্রতিদিন যে কোনো একটি আওয়ারে নৈতিকতা স্পার্কলি নিউজে, শুধুমাত্র ব্যাখ্যা, বিশ্লেষণ এবং ইন ডিটেলসে কী আছে তোমার স্ট্যাটাসে পড়ার জন্য। এবং সঙ্গে রয়েছে সবসময় তোমার বন্ধুটি, যার নাম তোমরা জানো, নৈতিকতা বর্জিত।
দেখতে পাচ্ছি পরের একটি পোস্ট করেছেন তাসমিন নুসরাত আপু। সো তিনি লিখেছেন, মানুষকে পশুর বাচ্চা বললে রাগ হয় আর বাঘের বাচ্চা বললে খুশি হয়, দুটার মানে কিন্তু একই। সো অত্যন্ত বিচক্ষণতার একটি পোস্ট তিনি লিখেছেন। আমরা যখন কাউকে পশুর বাচ্চা বলি সে কিন্তু অবশ্যই রেগে যাবে। তুমি যাকেই বলো না কেন, ছোট একটি বাচ্চাকে বলো, সে রেগে যাবে যে তুমি একটি পশুর বাচ্চা। আমরা কখনোই চাই না এই ধরনের গালমন্দ করার জন্য, বা যদি তুমি কখনো করেই ফেলো একটু চিন্তা করে দেখো যে আমরা যাকে বলছি পশুর বাচ্চা সে কিন্তু রাগ করছে, কখনোই খুশি হওয়ার কথা নয়। বাট তুমি যখন তাকে বলছো তুমি বাঘের বাচ্চার মতো, এসব একটা বাঘের বাচ্চা, হ্যাঁ, তুমি কিন্তু অত্যন্ত খুশি হচ্ছ যে আরে একই জিনিস, বাঘ কিন্তু পশু, পশু কিন্তু বাঘ, অর্থাৎ সমস্ত পশুর মধ্যে কিন্তু বাঘ পড়ছে। তুমি কাউকে বলছো বাঘ, সে খুশি হলো। কাউকে বলছো তুমি সিংহ, সে খুশি হলো। কাউকে বলছো তুমি চিতাবাঘ, সে খুশি হলো। কাউকে বলছো তুমি হাতি, সে খুশি হলো। বাট তুমি যখন কাউকে বলছো গাধা, সে কিন্তু অত্যন্ত রেগে যাবে। বিশেষ করে তুমি যদি নামে উল্লেখ না করো, তুমি যদি বলো যে পশুর বাচ্চা, তাহলে সে কিন্তু অবশ্যই রেগে যাবে। কিন্তু বিষয়টা আমার কাছেও অত্যন্ত অত্যন্ত ঘোলাটে লাগছে। যে ঘোলাটে কী কারণে বলছি, যে আসলে দেখো তুমি যাকে বলছো পশুর বাচ্চা সে কিন্তু রাগ করছে, বাট তুমি যখন যাকে বলছো যে বাঘের বাচ্চা সে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভিড় দর্পে কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি আমার কাছে অত্যন্ত কনফিউশনের মধ্যে আছে যে কেন এটা হয়, যদিও বাঘ পশু, পশুই বাঘ। সো যদি তোমরা কেউ জেনে থাকো যে কী কারণে এমনটা হয় আমাদের মধ্যে, সো সেটা কিন্তু আমাকে জানাতে পারো। বাট আমি বলবো কাউকে এই ধরনের উক্তি করা, গালমন্দ না করাটাই হবে আমাদের কাজ। আমরা মুসলমান, আমরা কোনোভাবেই, এবং তুমি জানো যে জিহবা দ্বারা কী করা যায়, হ্যাঁ, জিহবা দ্বারা কিন্তু একটা মানুষকে মেরেও ফেলা যায়। সো আমরা চাই না যে আমাদের দ্বারা আমাদেরই ভাই, আমাদের বোন হার্ট হোক। এবং আসলে তোমার দ্বারা তোমার ভাই বোন যদি অত্যন্ত কষ্ট পেয়ে থাকে, হার্ট হয়ে থাকে, তোমার প্রতিবেশী যদি হার্ট হয়ে থাকে, তাহলে কিন্তু এর চাইতে খারাপ কিছু হতে পারে না। সো আমাদের সর্বদাই খেয়াল রাখতে হবে আমরা কীভাবে কথা বলছি, কী আমাদের ব্যবহার, আমাদের কীভাবে আমাদের আচার ব্যবহার থাকা উচিত, এবং কীভাবে আমাদের সবার সাথে মিলেমিশে থাকা উচিত। এবং আমাদের অবশ্যই মুখের জবান বের করার আগে, কথা বলার আগে কিন্তু অবশ্যই তাকে ফিল্ট করে বের করতে হবে, যাতে করে আমার দ্বারা, আমার এই মুখের দ্বারা, আমার এই জিহ্বার দ্বারা কেউ কখনোই কষ্ট না পায়। তো আমি বলবো কখনোই কাউকে আমরা কোনো ধরনের গালমন্দ করবো না। এবং ছোটো করে, মানে বিশেষ করে ছোটো যে বাচ্চারা রয়েছে তাদেরকে কিন্তু কখনোই আমরা শয়তানের বাচ্চা বলবো না। এটা কিন্তু অবশ্যই আগে বলে রাখলাম তোমাদেরকে। আমরা কিন্তু অনেকেই বলে ফেলি যে শয়তানের বাচ্চা, শয়তান অমুক তমুক। আমরা কিন্তু কখনোই কাউকে শয়তানের বাচ্চা বলবো না, শয়তান বলবো না। বিশেষ করে আমাদের বোনেরা কিন্তু আমরা কিছু কাজ করে ফেলি, যে আমরা কিন্তু বলে ফেলি যে অমুক হচ্ছে অমুক, মানে গালি দিয়ে ফেলছি, অমুক হচ্ছে অমুক, অমুক হচ্ছে কাফির, এই সেই হাবি যাবি, আমরা কিন্তু এটা বলে থাকি। বিশেষ করে কখনোই আমরা রাগান্বিত হলেও চেষ্টা করবো যে এই ধরনের কথাবার্তা না বলবার জন্য। এবং বিশেষ করে আমরা যদি আমাদের মুখের দ্বারা এই ধরনের পাপকর্ম থেকে দূরে থাকি, তাহলে কিন্তু আমাদের আশা করি পাপকর্ম অনেকটাই কমে যাবে। যেহেতু মুখে বলতে কিছুই লাগে না, মাথা গরম হয়ে গেল, মুখ দিয়ে বলে ফেললাম। সো কেন আমি খামোখা মুখ দিয়ে বলতে গিয়ে এটি পাপের ভাগিদার হব, আমি কিন্তু কোনো যুক্তিই খুঁজে পাই না। সো আসলে এই পোস্ট থেকে কিন্তু শিক্ষণীয় কিছু রয়েছে। তাসমিন নুসরাত আপুর এই পোস্ট থেকে তিনি লিখেছেন, মানুষকে পশুর বাচ্চা বললে রাগ হয় আর বাঘের বাচ্চা বললে খুশি হয়, দুটার মানে কিন্তু একই। যেটাই হোক না কেন, তোমাকে বাঘ বলা হোক, তোমাকে ভালুক বলা হোক, তোমাকে পশু বলা হোক, সমস্ত কিছুই কিন্তু একই অর্থ মিন করে। বাট তুমি হচ্ছে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। সো মানুষের উপরে কিন্তু কোনো কিছু হতে পারে না, সমস্ত ফেরেশতাদের চাইতেও কিন্তু মানুষ অত্যন্ত উপরে। সো আমরা চাইবো সবসময় যে আমরা সবাইকে ভালো কিছু বলবো। কারোর উপর যদি আমাদের কখনো মাথা খারাপ হয়ে যায়, গরম হয়ে যায়, আমরা কিন্তু তাকে কখনো গালমন্দ করবো না। তাকে আমরা চাইবো যে কিছু না বলে ফিরে আসতে, তাতে করে কি হবে, অন্তত আমাদের মুখ থেকে কিন্তু খারাপ কথাটা আসবে না। সো অনেক ধন্যবাদ তাসমিন নুসরাত আপুকে, যিনি লিখেছেন আজকের এই পোস্টটি। এবং দেখতে পাচ্ছি বেশ কিছু হাহা রিয়েক্ট পড়েছে, লাভ রিয়েক্ট পড়েছে, লাইক পড়েছে, কমেন্ট হচ্ছে। আশা করি এরকমভাবে সবাই তোমরা যদি পোস্ট করতে থাকো, সবাই কিন্তু এরকম লাইক কমেন্ট পাবে। এবং বিশেষ করে আমি থাকবো তোমাদের সেই স্ট্যাটাসটি নিয়ে, বিচার বিশ্লেষণ ইন ডিটেলসে কী রয়েছে তার ভেতরে লুকিয়ে, তাতে আমি থাকবো আমার প্রোগ্রামের পক্ষ থেকে পুরো 1 ঘন্টা জুড়ে। ওকে, পরের পোস্টটি করেছেন সুমাইয়া আক্তার মাশরুফা। আমাদেরকে হয়তো শুনছো সুমাইয়া। সো তুমি লিখেছো, মেয়েরা বলে সব ছেলেরা বাজে, তাহলে মেয়েরা কেন কার জন্য সাজে? অফকোর্স অনেক বড় একটি প্রশ্ন রয়েছে এর ভিতরে, যে মেয়েরা যখন ছেলেকে বাজে বলছে, সমস্ত ছেলেরাই বাজে, তাহলে কে কার জন্য সাজে? আমার কিছু এখানে বিশ্লেষণ রয়েছে, কিছু যুক্তি রয়েছে সুমাইয়া আক্তার মাশরুফা। তোমাকে বলছি আমি যে মেয়েরা কিন্তু সাজে, আমি বলবো সবার জন্যই। সো যখন ছেলেরা বাজে তখন ধরে নিতে হবে যে মেয়েরা মেয়েদের জন্যই সাজে। সো কেন মেয়েদের জন্য সাজে? আমার একটি এখানে এক্সপিরিয়েন্স রয়েছে।
অবশ্যই মেয়েরা ছেলেদের জন্য সাজে, মেয়েদের জন্য সাজে। এখন যদি ছেলেরা বাজে হয় তাহলে তোমাকে ধরে নিতে হবে সে সাজছে কিন্তু তার মেয়ে বন্ধুর জন্য, তার ফ্রেন্ডের জন্য, তার মায়ের জন্য, অর্থাৎ সমস্ত নারী জাতির জন্য। সো একটা কথা আমি বলতে চাই, মেয়েরা কিন্তু অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত তাদের কিন্তু চোখের পাওয়ার খুব বেশি। তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে অন্যকে কিন্তু জাজ করতে পারে এবং তাদেরকে কিন্তু ঘুরে ফিরে দেখার একটা কিন্তু প্রবণতা রয়েছে। তুমি একটা ছেলে হিসেবে একটা মেয়েকে যেভাবে দেখো, একটা মেয়ে কিন্তু সেভাবে দেখে না। একটা মেয়ে কিন্তু অত্যন্ত গভীরভাবে একটা ছেলেকে, একটা মেয়েকে যদি তার সামনে ফুটবলও রাখা হয়, সে কিন্তু অত্যন্ত নেড়ে চেড়ে ঘুরে ফিরে একটা মেয়ের যে দৃষ্টি সেটা কিন্তু অত্যন্ত গভীর। সো একটা মেয়েকে তুমি খেয়াল করে দেখবে আর একটা মেয়েই কিন্তু সবচেয়ে ভালো করে দেখছে সে কি পড়লো, সে কীভাবে হাঁটলো, সে কি পড়েছে, কার সাথে কি ম্যাচ করেছে এবং তাকে কেমন লাগছে। একটা ছেলে যতটুকু না দেখে আর একটা মেয়ে কিন্তু দেখে 100 গুণ বেশি করে। সো মাশরুফা, হতেই পারে মেয়েরা ছেলেদের জন্য সাজে, বা যদি কোনো বাজে ছেলে থাকে, যদি সব ছেলে তো কখনো বাজে হতে পারে না, ধরে নিলাম যে যদি কোনো ছেলে বাজে হতে থাকে, যদি এমনও হয় দুনিয়াতে সব ছেলেই বাজে, বাট তার কাছে কিন্তু একটা ছেলে কিন্তু অবশ্যই ভালো থাকে। হতে পারে সেটা তার বাবা, তার ভাই, তার হয়তো সঙ্গী। সো হয়তো বা সে তাহলে একজনের জন্যই সাজে, হয়তো বা কারোর জন্যই সাজে না। বাট যদি কারোর জন্য না সেজে থাকে তাহলে কিন্তু অবশ্যই মেয়েদের জন্যই সাজে, কারণ মেয়েরা মেয়েদেরকে জাজ করে বেশি, ঘুরে ফিরে দেখে বেশি। সো তাদের বিচক্ষণতা অনেক বেশি এবং তারা কিন্তু অত্যন্ত গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে থাকে। সো উত্তর হতে পারে অনেক রকম, যে মেয়েরা আসলে ছেলেদের জন্যই সাজে। তো যদি সেজেই থাকে তাহলে ছেলেই যদি বাজে হয় তাহলে কাকে দেখাবে? তাহলে মেয়েকেই দেখাবে। আর যদি বাজে ছেলে অনেক হয়ে থাকে, তার মধ্যে একটি নিশ্চয়ই ভালো ছেলে থাকে, যেখানে তার বাবা, তার বন্ধু, তার ফ্রেন্ড, তার হয়তো বা জীবনসঙ্গী। সো একজনের জন্য হলেও সে সাজতে পারে। সো আমি বলবো আমাদের একটি পেজ রয়েছে সাজাসাজি নিয়ে, তার নাম হচ্ছে রংধনু সাজ। তোমরা কিন্তু চলে যেতে পারো সেই পেজটিতে এবং ঘুরে আসতে পারো, দেখে আসতে পারো কী রয়েছে সেই পেজে, যার নাম হচ্ছে রংধনু সাজ। অনেক ধন্যবাদ সুমাইয়া আক্তার মাশরুফা, অনেক কমেন্ট করেছো তুমি, শুনেছো নিশ্চয়ই আমাকে। আমি ছিলাম তোমার এই পোস্টের ডিটেলসে কী রয়েছে এর অন্তরালে, এবং তোমরা শুনছো আমাকে শুধুমাত্র রংধনু রেডিওতে। ওকে, পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা করেছি আমি একটি পোস্ট করেছি। সো সেখানে আমি দেখতে পাচ্ছি একটি ছবি দিয়েছি, জাস্ট এতটুকুই যে সেখানে আমাকে সাকিব আল হাসান রিকোয়েস্ট পাঠিয়েছেন। আমি জানতে চাই যে আমাকে সবাই বলো তো এটা কোন সাকিব আল হাসান। সো সে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি বেশ গর্ববোধ করছি যে সাকিব আল হাসান আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। বাট আমি কিন্তু তোমাদের জন্য অ্যাকসেপ্ট করিনি, তোমরা আমাকে বলো যে আমি অ্যাকসেপ্ট করবো কি করবো না। সো এটা হতে পারে একটা ফান, হতে পারে ফেক অ্যাকাউন্ট, আমি জানি এটা একটা ফেক অ্যাকাউন্ট, বা হতে পারে আমাদের একই নামে অনেকের নাম থাকে, কোটি কোটি মানুষ রয়েছে, আমরা জাস্ট একটা মজা করার জন্য দিয়েছি। সো তোমরা কিন্তু এরকম অনেক কিছুই পাও মজার, অনেক কিছুই ঘটে তোমাদের সামনে মজার, অনেক কিছু রয়েছে যেটা তোমার মাথায় ঘুরপাক খায়। সো সেগুলো কিন্তু আমাকে তোমরা দিতে পারো আমাদের এই গ্রুপে। এবং আমাদের যেহেতু অনেকগুলো প্রোগ্রাম চলছে, আমরা যেহেতু একটা প্রোগ্রাম নির্ভর গ্রুপ, আমাদের এখানে ভালোবাসার প্রোগ্রাম হচ্ছে, হরর সেগমেন্ট হচ্ছে, মিউজিক্যাল শো হচ্ছে, টুকরো খবর চলছে, বার্থডে প্রোগ্রাম হচ্ছে, মর্নিং শো হচ্ছে। তো তোমরা কোথায় কী করতে চাও, কী রয়েছে তোমার, এবং তোমরা কী দিয়ে আমাদের সাথে সংযুক্ত হতে চাও, দিতেই থাকো, আমরা নিতেই থাকবো। এবং হতে পারো তুমি আমাদের পরবর্তী কোনো প্রোগ্রামের গেস্ট, হতে পারো তুমি কোনো প্রোগ্রাম করতে চাও আমাদের পেজে। তো সেক্ষেত্রে বলো যে আমি এই প্রোগ্রামটি করতে চাই, একটা মিউজিক্যাল শো করতে চাই, বা আমি আজকে এইভাবে তোমাদের সাথে পার্টিসিপেট করতে পারি, বা আমার একটা গ্রুপ রয়েছে সেখানে তোমরা আমাদের জন্য কী করতে পারো। আমরা কিন্তু তোমার সাথে সাগ্রহে তোমার সেই গ্রুপে জয়েন করব। আমরা একটি ওপেন উইন্ডো, খোলা জানালা। সো সেখানে কিন্তু আমরা কোনো ধরনের বাধা ধরা নিয়ম নেই যে আমরা তোমার ওখানে যেতে পারবো না, তুমি আমাদের এখানে আসতে পারবে না। সো আমরা সবাই সবার হয়ে কিন্তু একাত্মতা ঘোষণা করে, একাত্মতা পোষণ করে কিন্তু আমরা একসঙ্গেই থাকবো। ঠিক সেইভাবে বলতে চাচ্ছি, আমার প্রোগ্রামে তোমরা অবশ্যই আমাদের গ্রুপে, যাতে আমরা সেই প্রোগ্রামটা রান করার জন্য পোস্টগুলো পাই, স্ট্যাটাস পাই, তোমরা কিন্তু আমাদের এখানে স্ট্যাটাস করতেই থাকবে, ঠিক যেমনটা করেছে সুমাইয়া আক্তার মাশরুফা, করেছে আমাদের তাজমিন নুসরাত আপু এবং জাহান বিলকিস। ওকে, পরবর্তী একটি পোস্ট আমি দেখতে পাচ্ছি শেয়ার করেছেন হুমায়ুন আহমেদ। আসলে এটা পড়ে শোনালেই হবে, এটা একটি হাদিস দিয়েছেন সম্ভবত, হ্যাঁ, কোরআনের আয়াত দিয়েছেন, কোরআনের সূরা আল বাকারার 152 নম্বর আয়াত, এবং সেখানে তার অনুবাদে আছে, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, অবশ্যই আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখবো, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। অর্থাৎ বুঝতে কিন্তু বাকি নেই, এই যেহেতু কোরআন হচ্ছে আল্লাহর বাণী, সেখানে তিনি লিখেছেন সূরা বাকারার আল বাকারার 152 নং আয়াতে যে সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখবো, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। অকৃতজ্ঞ হলে কোনো চান্স নেই, একজনই পারে আমাদেরকে ভালো রাখতে, সেটা হচ্ছেন অবশ্যই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সো আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে, এবং আমাদের এই জীবনটি হচ্ছে একটি পরীক্ষা ক্ষেত্র। আমাদের এই জীবনটি কিন্তু কখনোই
কখনোই স্থায়ী নয়। সো আমাদেরকে ফিরে যেতে হবে এবং সে ফিরে যাওয়া অবধি কিন্তু আমাকে তার কাছেই পড়ে থাকতে হবে, তাকেই সন্তুষ্ট রাখতে হবে, তার নামই জপতে হবে। সো তিনি বলছেন, তিনি স্বয়ং নিজে বলছেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ রাখবো। অত্যন্ত একটা সহজ কথা, আমরা তাকে স্মরণ রাখবো এবং তিনি আমাদের স্মরণ রাখবেন। এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। অনেক কৃতজ্ঞতা করার অনেক জায়গা রয়েছে, আমরা হয়তো বা শেষ করতে পারবো না তার নিয়ামতগুলো গুণে। সো তাকে আমরা অবশ্যই কৃতজ্ঞতা ভরে স্মরণ করব এবং কৃতজ্ঞতা প্রকাশ করব। অকৃতজ্ঞ হয়েও না। এবং তারপর হয়তো অনেক কিছু থাকতে পারে পরবর্তী আয়াতে, অকৃতজ্ঞ হয়েও না, কখনোই হওয়ার কোনো চান্স আসে না, বিন্দু পরিমাণও না, কোনোভাবেই না। সো অত্যন্ত ধন্যবাদ তোমাকে আমার বন্ধু হুমায়ুন আহমেদকে, যিনি এই পোস্টটি শেয়ার করেছেন for.islam.net থেকে। সো বন্ধু হুমায়ুন আহমেদ, তোমাকে বলতে চাচ্ছি, তুমি শুনছো আমাকে, তোমার আরেকটি বন্ধু এই প্রোগ্রামটি পরিচালনা করছে। তুমি কি কোনো প্রোগ্রাম পরিচালনা করতে চাও কি না, বা তোমার কোনো স্টোরি রয়েছে কি না আমাদের জন্য? কোনো স্ট্যাটাস তো আমি পড়ছি তোমার সাথে প্রতিটি দিন, প্রতিটি স্ট্যাটাস পোস্টে আমাদের এই গ্রুপে, আমাদের পেজের পক্ষ থেকে, আমাদের এই নৈতিকতা টুকরো খবরে। এছাড়া তোমার আর কি রয়েছে, কী ধরনের ঘটনা তোমার রয়েছে? তোমার কি কোনো ধরনের ভালোবাসার গল্প রয়েছে কিনা, বা তোমার কোনো ধরনের হরর এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, বা তুমি গান গাইতে পারো কিনা, বা তুমি কি করতে চাও আমাদের সাথে? যদি মনে করো না পোস্টই করবে তাহলে পোস্ট করো, আর যদি মনে করো যে না বার্থডে উইশ করবে তাহলে বার্থডে উইশগুলো করতে থাকো। আমি নিয়ে আসি রাত 11:45 শুধুমাত্র রংধন রেডিওতে, বার্থডে প্রোগ্রামটিতে, যার নাম হচ্ছে বার্থডে বাণীতে। অনেক ধন্যবাদ রইল, ভালোবাসা রইল হুমায়ুন আহমেদের জন্য। চলে যাচ্ছি পরের একটি স্ট্যাটাসে, যা পোস্ট করেছেন, শেয়ার করা পোস্ট, নাম হচ্ছে শাহির খান। সো তিনি লিখেছেন, ছবি আছে সাথে, আমি তো ভালা না, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবং তারপরে লিখেছেন, ভালা লইয়াই থাকো, এখন ঠেলা বুঝো। সো আমি একটি কথাই বলতে চাই শাহির খান, যে আসলে ভালো থাকবেন, সরল পথে থাকবেন, সোজা পথে থাকবেন। জীবনে প্রতিকূলতা আসবে, তোমার জীবনে ভালো থাকলে, তুমি যদি সলিড ওয়েতে থাকো, তোমার জীবনে প্রতিকূলতা আসবে, চড়াই উতরাই আসবে, সেগুলো নিয়ে তোমাকে চলতে হবে। বাট তুমি যদি সেই প্রেশার নিতে না পারো, তুমি যদি সেই ধৈর্য তোমার না থাকে, তোমার কিন্তু তুমি ট্র্যাক থেকে ছিটকে পড়লে তোমার কিন্তু অবশ্যই, যতই তুমি ভালো থাকো, যত খারাপই থাকো, তুমি যদি তোমার সততা থেকে ছিটকে পড়ো, তোমাকে কিন্তু অবশ্যই তোমার বুঝতে হবে তোমার ভবিষ্যৎটা কিন্তু ভালো থাকবে না, কোনোভাবেই ভালো থাকবে না। সো তোমাকে যতটাই প্রতিকূলতা আসুক না কেন, যতটাই চড়াই উতরে আসুক না কেন, তোমাকে কিন্তু সদা সর্বদাই কী করতে হবে, তোমাকে কিন্তু তোমার ওয়েতে থাকতে হবে। হতে পারে এই ওয়েতে থাকতে গেলে তোমার হয়তো বা অনেক কষ্ট হচ্ছে, অনেক পরীক্ষা করতে হচ্ছে, অনেক যুদ্ধের সম্মুখীন হতে হচ্ছে, বাট তারপর আমি বলবো তুমি সবসময় সততার সঙ্গেই থাকবে। এবং হয়তো তুমি ভালো নাও থাকতে পারো, বাট তাদের কিছু আসে যায় না, কারণ দেখছেন কিন্তু একজন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, আল্লাহ তাআলা দেখছেন। সো তার জন্য, তার দিকে তাকিয়ে তোমাকে কিন্তু সদা সর্বদাই ভালো কাজটি করতে হবে, সততার সঙ্গে থাকতে হবে এবং অবশ্যই সরল পথে চলতে হবে, যার অনুবাদ রয়েছে কিন্তু সূরা আল ফাতিহায়। সো সবাই আমরা সরল পথে থাকবো এবং সবাই আমরা একসঙ্গে থাকবো, আল্লাহকে ডাকবো, এবং আমরা কিন্তু আমাদের দুঃখ দুর্দশা, আমাদের দৈন্যতার মধ্যে কিন্তু আমরা আল্লাহর কাছে অবশ্যই নামাজে সিজদায় পড়ে কান্না করবো এবং তার কাছেই যা চাওয়ার চাইবো। এজন্য আমাকে যত কষ্টই করতে হোক না কেন, যতটাই আমাকে প্রতিকূলতা ফেস করতে হোক না কেন, আমরা কিন্তু সেটা করতে রাজি, ইনশাল্লাহ আমরা সবাই রাজি আছি। সো অনেক ভালো থাকবে শাহির খান। এখন তুমি লিখেছো ভালো লইয়াই থাকো, এখন ঠেলা বুঝো, বাট এই ঠেলাটা আমাদের বুঝতে হবে। এই ঠেলাটা বুঝলে পরেই কিন্তু আমাদের সাকসেস আসবে একটা সময় গিয়ে, আমাদের জীবন অবসান যখন ঘটবে, তারপরে হয়তো বা আমাদের যে সাকসেসটা তখন আমরা দেখতে পাবো। হয়তো বা আমাদের এই লাইফ টাইমে আমরা হয়তো বা খুব বেশি ভালো নাও থাকতে পারি, এমন হতে পারে যে না আমরা আজীবন কষ্টই করে গেলাম, হতেও পারে। বাট হোয়াট এভার ইট ইজ, আমরা কিন্তু জীবন শেষে সেই পরজন্মে কিন্তু আমরা ভালো থাকতে চাই, এটাই হচ্ছে আমাদের কামনা। আমরা এখন চাই না খুব বেশি ভালো থাকতে, বাট আমরা এই জীবনটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র, এবং জীবনটা হচ্ছে মুমিনের জন্য অবশ্যই কষ্টের জায়গা। ওকে, আরও একটি পোস্ট আমি দেখতে পাচ্ছি, আমাদের আনোয়ার হোসেন ভাই করেছেন, ছবি সংযুক্ত করেছেন। যেহেতু অডিওতে ছবি দেখাতে পারছি না, বাট আমি তোমাকে পোস্টটি পড়ে শোনাচ্ছি এবং যাচ্ছি এই পোস্টের ডিটেলসে কী রয়েছে এই পোস্টের আদি প্রান্তে, এবং ইন ডিটেলসে আমি থাকছি তোমাদেরকে সেই ব্যাখ্যাটি করবার জন্য। অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আনোয়ার হোসেন ভাইকে। তিনি লিখেছেন, কথাটা খাঁটি না ভেজাল আছে। এবং সেখানে দেখতে পাচ্ছি যে একটি ঘটনা, সিচুয়েশন তৈরি করেছেন তিনি, যেখানে ছবিতে আছে পরীক্ষায় ফেল করার পর বিদেশে যা হয়, যে পরীক্ষায় ফেল করার পরে তার ছবিতে বুঝতে পারছি যে আসলে পরীক্ষার্থী যারা থাকেন, ছেলে কিংবা মেয়ে, তারা কিন্তু ভেঙে পড়েন এবং তাদেরকে কিন্তু ওই সময় গাইড দিয়ে থাকেন তাদের বাবা মা। এবং আমাদের দেশে যা হচ্ছে, পরীক্ষা ফেল করার পরে দেখতে পাচ্ছি আমাদেরই এক বন্ধুকে হয়তো বিয়ে করিয়ে দিচ্ছে। কথাটা কিন্তু
অনেকাংশেই সত্যি, যেখানে কিনা আমরা পরীক্ষা ফেল করার পরে আমরা কিনা যেটা আমাদের দেশে দেখে থাকি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেকাংশেই কিন্তু কথাটা সত্য যে বিয়ে করিয়ে দেওয়া হয়। পরীক্ষায় ফেল করেছো কিংবা আরেকবার ট্রাই করার সময় নেই, তোমাকে বিয়ে করিয়ে দিচ্ছি, তোমার পড়াশোনায় মনোযোগ নেই, এটা কিন্তু আসলে ঠিক না। আসলে পরীক্ষা, পড়াশোনা সব কিছু দরকার আছে, এবং বাল্যবিবাহ বলে একটা কথাও আছে যে খুব বেশি অল্প বয়সে কিন্তু তুমি যেহেতু পরীক্ষা ফেল করলে সেই কারণে তোমাকে বিয়ে করিয়ে দেওয়াটা কিন্তু কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। সো অন্যান্য দেশে যা হয়, তিনি বুঝিয়েছেন যে পরীক্ষা ফেল করার পরে তার বাবা মা তাকে কাউন্সিলিং করছে, তাকে আরেকবার ট্রাই করাচ্ছে এবং তাকে পড়াশোনার মধ্যেই রাখছে, এবং এটাই হওয়া উচিত। পড়াশোনার যেমন একটা সময় রয়েছে এবং পরীক্ষাও একটা কিন্তু সময় শেষে আসবে, এবং বিয়েরও কিন্তু একটা বয়স রয়েছে প্লাস একটা সময় রয়েছে। তো শুধুমাত্র আপনার মেয়ে সুন্দর বলে অথবা আপনার মেয়ে পড়াশোনায় ভালো না বলে, আপনার ছেলেটি পড়াশোনায় ভালো না বলে তাকে আপনি কাজে দিয়ে দিচ্ছেন, আপনার মেয়েকে বিয়ে করিয়ে দিচ্ছেন, এটা কিন্তু কোনো সমাধান হতে পারে না। সো অনেক একটি মূল্যবান পোস্ট করেছেন আনোয়ার হোসেন ভাই, আমি তাকে বলতে চাই অনেক ধন্যবাদ আনোয়ার ভাই। সো বিদেশের ব্যাপারটিও কিন্তু এমন, হ্যাঁ তারা কিন্তু অবশ্যই যেটা হয়, তারা কিন্তু তাদের সন্তানের সাথে কিন্তু অত্যন্ত ফ্রেন্ডলি থাকে এবং তারা কিন্তু তাদের সিচুয়েশনটা বুঝতে চেষ্টা করে, এবং বিয়ে বিষয়টি কিন্তু সেখানে অত্যন্ত সিলি। সো তারা কিন্তু একটা পর্যায়ে গিয়ে বিয়েটা করে। দেখবেন আমি দেখেছি যে অনেকে প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করে থাকে, এবং কোনোভাবেই এটা তো করেই না তুমি পরীক্ষা ফেল করলে তোমাকে বিয়ে করিয়ে দিবে। এটা কখনোই বিদেশে, অন্তত অন্যান্য কান্ট্রিতে, অন্যান্য দেশে এটা কিন্তু হয় না, যেটা আমাদের দেশে অনেকাংশে গ্রামে হয়ে থাকে। আর আমি এটা দেখেছি আমাদের দেশে, বিশেষ করে ক্লাস 10 এই সময়টা গিয়ে পৌঁছলে কিন্তু দেখা যায় যে একটা বিয়ের হিড়িক পড়ে যায়, এবং সেখানে যদি কোনোভাবে মেয়েটি খারাপ করে বা যদি পড়াশোনা একটু অমনোযোগী থাকে, একটু বেশি ভালো করলে হয়তো বা সুযোগটা কম, বাট যখনই খারাপ হয় তখন কিন্তু বাবা মার মাথায় একটা চিন্তা থাকে এর দ্বারা পড়া হবে না, সো তাকে তুমি বিয়ে করিয়ে দাও, অনেকটাই হালকা হয়ে গেলে। সো এটা কখনো হওয়া উচিত নয়। পড়ে ফেললাম আমাদের আনোয়ার ভাইয়ের পোস্টটি। সো এটা কিন্তু একটি সত্য ঘটনা, বাস্তব ঘটনা, এবং যদি এর সাথে কারো কোনো অমত থাকে আমাকে বলতে পারো, হতেই পারে আমার সঙ্গে তোমার মতের একটা অমিল রয়েছে, বাট এটা কিন্তু মানতেই হবে যে অনেকাংশেই এই বিষয়টি অনেকটাই সত্যি। আমার মনে পড়ছে যে আমরা যখন পরীক্ষা আসতো সামনে, দেখা গেছে আমরা কয়েকটা পরীক্ষা খারাপ করেছি, যখন এরপরে নেক্সট কোনো এক্সাম থাকতো আমরা অনেক পড়াশোনা করছি। আসলে হয় কি, এটা বুঝতে হয় যে আসলে কখন আমাকে পড়তে হবে, পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষাটি এবং এই ক্লাসের লেসনগুলো আমাকে আসলে জীবনের কোন পথে নিয়ে যাচ্ছে। সো সেইগুলো কিন্তু আমাদের বাবা মার কিন্তু অবশ্যই বুঝতে হবে যে আসলে আমি তাকে বিয়ে করিয়ে দিলে কোনো সলিউশন হচ্ছে কি না, বা তাকে আমি কীভাবে আরও বেশি ইমপ্রুভ করতে পারি, আরও বেশি কীভাবে তাকে আমি পড়াশোনায় মনোযোগী করতে পারি, এটা কিন্তু বাবা মার বুঝতে হবে। যেটা হতো আমাকে কিন্তু আমার টিচার যা করতো, অনেকগুলো গিফট করতো, তুমি পরীক্ষা ভালো করলে তোমাকে এটা দিব, বাবা গিফট করতো, পরীক্ষা ভালো করলে তোমাকে এটা কিনে দিব। এখনও হয়তো করে, বাট হয়তো আগের মতো হয় না। বিশেষ করে আমি দেখছি এখন ছেলেপেলেরা বা আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অনেকটাই পড়াশোনায় অমনোযোগী। শুধুমাত্র ফেসবুক পড়লে হবে না বন্ধুরা, আমাদেরকে কিন্তু পাশাপাশি আমাদের পাঠ্যপুস্তক পড়তে হবে এবং অল টাইম কানেক্টেড থাকতে হবে আমাদের সাথে, কারণ শুধুমাত্র ফেসবুক পড়লে তোমাকে কিন্তু পরীক্ষায় ভালো করার কোনো সুযোগ নেই। ফেসবুক হচ্ছে একটা তোমার পড়াশোনার বাইরে একটা এন্টারটেনমেন্টের জায়গা, সেখানে তুমি সারাদিন ফেসবুকে থাকলে তোমার কিন্তু পড়াশোনা হবে না। সো তোমাকে পড়তে হবে আসল পাঠ্যপুস্তক, আসল বুক। সো তুমি সেগুলো বাদ তুমি সারাদিন যদি ফেসবুকে পড়ে থাকো, কখনোই তোমার জন্য সেটা শুভ হবে না। সো বন্ধুরা, তোমরা পড়াশোনা করো বেশি বেশি করে, এবং অবশ্যই রাত জাগবে না। আমরা কিন্তু রাত জেগে পড়াশোনা করতাম। যদি তোমরা এখন রাত জেগে পড়াশোনা করো সেটা ভালো কথা, বাট অবশ্যই একটা রুটিনের মধ্যে থাকবে, পড়াশোনা করবে, এবং অবশ্যই কিন্তু আমি বলবো একটা কথা, বিশেষ করে বাবা মার সঙ্গে কিন্তু অবশ্যই অত্যন্ত ফ্রেন্ডলি হবে, যাতে করে সে তোমার অবস্থাটা বুঝতে পারে এবং তোমাকে নিয়ে যাতে প্রপারলি ভাবতে পারে, এবং তুমি আসলে কোন বিষয়ে দক্ষ, তুমি কি করতে চাও, তুমি বড় হয়ে কী হতে চাও, তোমার কোন বিষয়টি করতে ভালো লাগে, পড়াশোনার বাইরে তোমার আর কী কী ইচ্ছা আগ্রহ রয়েছে, তুমি কিন্তু সেগুলো অবশ্যই তোমার বাবা মাকে জানাবে, এবং তার মাধ্যমে তোমার বাবা মা তোমার ব্যাপারে কিন্তু একটা সলিড ধারণা করতে পারবে। কারণ অনেকাংশে আমরা থাকি বাবা মার কাছ থেকে অনেকটাই দূরে, আমরা কেউ কারো খবর রাখছি না, এখন আমরা জানছি না, বুঝছি না কে কী করতে পছন্দ করছি, কার দ্বারা কী হবে, কার দ্বারা কী না হবে। সো আমরা কিন্তু তাকে বলেই দিচ্ছি যে আমার মেয়ের দ্বারা কিছু হচ্ছে না, তাকে বিয়ে করিয়ে দাও, বাট সে কিন্তু হয়তো বিয়ের উপযুক্ত নয়। সে হয়তো এখনও ছেলে খেলার মধ্যে রয়েছে, সে হয়তো বা চাচ্ছে আমি এবার ফেল করেছি, হয়তো আগামী এবার আমি ভালো কিছু করব, অথবা এবার আমার কোনোভাবে একটা ব্যাড রেজাল্ট হয়ে গিয়েছে, হয়তো নেক্সট টাইম ভালো কিছু হবে, সে হয়তো নিজে থেকে কনফিডেন্ট। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো বাবা মার কিন্তু অবশ্যই মেয়ের সঙ্গে যাওয়া উচিত, কখনোই অন্য ছেলে হাত ধরে তুলে দেওয়া কিন্তু কোনোভাবেই উচিত নয়, অবশ্যই কোনো বয়স হওয়ার আগে তো কখনোই নয়। এবং যখন মেয়েটির পুতুল খেলা করার সময়, যখন মেয়েটি আসলে বাস্তবতা বুঝতে পারছে না, তখন আপনি তাকে তুলে দিলেন অন্য কারো হাতে, এটা কিন্তু কখনোই কোনো মেয়ের জন্য শুভ হতে পারে না, এবং এটা কিন্তু বাল্যবিবাহের আন্ডারে পড়ে যাচ্ছে। বা যদি বয়স হয়ে থাকে তারপরে আপনার মেয়েকে বুঝুন, ছেলেকে বুঝুন, অবশ্যই তাকে কী চাচ্ছে, সে কিসে ভালো, তার কী সমস্যা, কী কারণে এগুলো হচ্ছে একটু বোঝার চেষ্টা করুন, কারণ আগে হচ্ছে ক্যারিয়ার, আগে হচ্ছে জীবন, তারপর হচ্ছে বিয়ে। সো অনেক ধন্যবাদ আমাদের বন্ধু আনোয়ার হোসেন ভাইকে তার এই পোস্টটি করবার জন্য।
আমাদের সর্বশেষ যে পোস্টটি রয়েছে আজকে করেছেন তাসবির নুসরাত আপু। তিনি লিখেছেন একটি হাদিস থেকে তিনি উল্লেখ করেছেন, সে হাদিসটি হচ্ছে সহিহ বুখারী হাদিস নং 6058 এবং তিনি বলতে চাইছেন সহিহ হাদিস এবং সে হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে ওই লোককে সব থেকে খারাপ পাবে যে দুমুখ, সে এদের সম্মুখে এক রূপ নিয়ে আসতো আর ওদের সম্মুখে অন্য রূপে আসতো। অর্থাৎ হচ্ছে দুমুখ রূপ কার হতে পারে, অর্থাৎ আমাদের এই আসলে চলার পথে পড়েই যায় অনেকেই রয়েছি আমরা কিন্তু দুমুখ আচরণ করে থাকি এবং তার কথাই কিন্তু হারে হারে বলছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে ওই লোককে সব থেকে খারাপ পাবে যে দুমুখ, সে এদের সম্মুখে এক রূপ নিয়ে আসতো আর ওদের সম্মুখে অন্য রূপে আসতো। কখনোই আমাদের এই ধরনের চরিত্র থাকা উচিত নয় বন্ধুরা, কারণ হচ্ছে এর জন্য রয়েছে অত্যন্ত কঠিন শাস্তি। এবং যখন স্বয়ং আমাদের নবী আমাদের এই কথা বলছেন, মহানবী কথা বলছেন, কখনোই আমাদের কিন্তু এই ধরনের চরিত্র থাকার দরকার নেই। এবং আমি জানি যে এই ধরনের কথা সাধারণত মুনাফিকরা বলে থাকে, তাদের দুটি রূপ থাকে এবং তারা থাকেন সাপের মতো দুমুখ। সো অনেক একটি মূল্যবান পোস্ট করেছেন আমাদেরকে তাসবির নুসরাত আপু। আমাদের শুনছেন নতুন কোনো বন্ধু, সো আমি তাকে জানাচ্ছি ওয়েলকাম আমাদের প্রোগ্রামে। বন্ধু, আমি আছি তোমাদের স্ট্যাটাস নিয়ে, তোমাদের এই হোস্ট রয়েছে তোমাদের স্ট্যাটাস নিয়ে, কী রয়েছে তোমাদের সেই স্ট্যাটাসে এবং তুমি কী বলতে চাচ্ছ তার কিন্তু বিষয় একটা ব্যাখ্যায় রয়েছে। আমি ইন ডিটেলসে কী রয়েছে সে পোস্টের আড়ালে পড়ে শোনাচ্ছি। আমি নৈতিকতা বর্জিত শুধুমাত্র রংধনু রেডিওতে এবং চলছে নৈতিকতা স্পার্কলি নিউজ। সো অনেক ভালো লাগলো, বেশ কিছু আমি স্ট্যাটাস পড়ে ফেলেছি এবং আর কোনো স্ট্যাটাস দেখতে পাচ্ছি না। বাট আমি বলবো যারা আমার গ্রুপে রয়েছে এবং যারা গ্রুপে নাই, তোমরা সবাই কিন্তু যেখান থেকে আমাদের বিষয়গুলো জানবে আমাদের প্রোগ্রামের ব্যাপারে, আমরা কিন্তু নানামুখী প্রোগ্রাম নিয়ে কাজ করছি। আমাদের এখানে ভালোবাসার গল্প হচ্ছে, হরর সেগমেন্ট হচ্ছে, নৈতিকতা স্পার্কলি নিউজ হচ্ছে, মর্নিং শো হচ্ছে, বার্থডে শো হচ্ছে। সো যে কোনো প্রোগ্রাম তুমি কিন্তু এনজয় করতে পারো, আমাদেরকে পরামর্শ দিতে পারো কী করতে চাও, নাকি তুমি কোনো প্রোগ্রাম করতে চাও। সবাইকে বলছি আমরা হচ্ছে একটি খোলা জানালা, তো আমাদেরকে তুমি শুনো, আমাদের সাথে তুমি প্রোগ্রাম করো, আমাকে বলো আমি তোমার জন্য কী করতে পারি এবং তুমি আমার জন্য কী করতে পারবে। এভাবেই কিন্তু আমরা মিলেমিশে একাকার হয়ে যেতে চাই। সো অনেক ভালো থাকবে। আজকে ছিল এই পর্যন্ত, এই কিছু স্ট্যাটাস আমার কাছে, এবং যদি পরবর্তীতে কোনো স্ট্যাটাস পাই তোমাদের সেই পোস্ট এবং স্ট্যাটাস নিয়ে কিন্তু আমি চলে আসবো পরবর্তী একটি আওয়ারে, এবং তোমরা তখন শুনতে পাবে নৈতিকতা স্পার্কলি নিউজ বাংলায় হচ্ছে নৈতিকতার টুকরো খবর। এবং জানাচ্ছি যারা এই পর্যন্ত আমাকে শুনেছো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা। এবং আসছি রাত 11:45 বার্থডে প্রোগ্রাম নিয়ে, বার্থডে উইশিং প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে বার্থডে বাণী। সেই পর্যন্ত ভালো থাকবে, অনেক বেশি ভালোবাসা রইল সবার জন্য, শুভকামনা রইল সবার জন্য। সো আল্লাহ হাফেজ।